পদ্মর কথা শুনে কৃপানের সাথে বিয়ে ভাঙল মেহেক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃপান একটা কথা বারবার বলতে থাকে, গীতা কোথায়? গীতার হাত থেকে যতক্ষণ না আশীর্বাদ নিচ্ছে ততক্ষণ কিছুতেই ছাড়ছে না। তার মধ্যেই জিজ্ঞেস করতে থাকে, কোথায় গীতা? আমার মাথায় ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে, তারপরেই তো বাকি কাজ হবে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা কোথায়? সবাই দেখো তো গীতা কোথায় গেল? এর মধ্যেই বাকিরা সবাই বলতে থাকে, এখানেই তো ছিল, হঠাৎ করে আবার কোথায় চলে গেল? তার মধ্যেই জোরে স্কুটি চালিয়ে পৌঁছে গেছে গীতা আর স্বস্তিক চলে এসেছে বিয়ের মণ্ডপে। এর মধ্যেই গীতা বলে, এই তো আমি চলে এসেছি। অগ্নিজিৎ মুখার্জি বলে, বাহ, সময়ের মধ্যেই এসেছো তাহলে, নাও মেহেককে আশীর্বাদ করো। আর তারপরেই মেহেকের মাথায় ধানদুব্য দিয়ে আশীর্বাদ করে গীতা আর বলে, অনেক সুখী হও, জীবনে সুখী হওয়াটা প্রয়োজন, জীবনে ভালো থাকাটা খুব দরকারি। এর মধ্যেই কৃপান তখন বলে, এই যে বৌদিমণি, আমি তো অনেকক্ষণ থেকেই এখানে বসে আছি, তো আমাকে কখন আশীর্বাদ করবেন? এর মধ্যেই গীতা দাঁড়িয়ে আছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আশীর্বাদটা করে দাও। তার মধ্যেই গীতা কিছুটা দুব্য হাতে নিয়ে বসে আছে, যেটা দেখার পরেই কৃপান বলে, কি ব্যাপার, আশীর্বাদটা করো। অগ্নিজিৎ মুখার্জি বলে, শুধু দুব্য নিলে কেন, ধানও তো আছে। আর তারপরে গীতা বলে, গৃহপালিত পশুকে তো এই দুব্য ঘাসে খাওয়াতে হয়, তাই না? কৃপান তাড়াতাড়ি করে গীতার হাত থেকে ধান দুব্য যাই নিক না কেন সেটা নিয়ে নিজের মাথার উপরে দিয়ে দেয় আর সবাইকে বলে ছবি তুলতে। এর মধ্যেই ম্যারেজ রেজিস্ট্রি শুরু হয়ে যাবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি এখানেই দাঁড়াও, কোথাও যাবে না, কারণ এক্ষুনি সাক্ষী হিসেবে সই করতে হবে। তার মধ্যেই চলে এসেছে উকিলবাবু। স্বস্তিক তো গীতাকে ধরে রেখেছে, কারণ গীতা প্রচণ্ড রেগে যাচ্ছিল। এর মধ্যেই কিরণকান্তি বলে, নে কৃপান, সইটা করে দে। এরপর কৃপান তো সইটা করে দেয়। তারপরেই আসে মেহেকের পালা, কিন্তু মেহেক সই করতে চায় না। মেহেকের মনে পড়ে যায় পুরনো কথাগুলো, কিভাবে পদ্মর হাত ধরে শ্লীলতাহানি করেছিল, কিভাবে পদ্মকে বিয়ে করেছিল, ফুলশয্যা, সব কিছু মনে পড়ে। তার মধ্যেই গীতা বুঝতে পারে পদ্মর কষ্ট হচ্ছে। এর মধ্যেই কৃপানও আরও বেশি করে জোর দিতে থাকে মেহেককে আর বলে, কেলো সইটা করে দাও। পদ্ম এদিকে বাইরে দাঁড়িয়ে আছে, এখনও পদ্ম ভেতরে আসেনি। তখনই কৃপানের কথা শুনে মেহেক সই করছিল। এর মধ্যে কিরণকান্তি বলে, দেখেছেন তো, স্বয়ং মেহেক আমার ছেলেকে বিয়ে করে নিল। এবারে শুধু সাক্ষী হিসেবে সই করলেই বাকি কাজ হয়ে যাবে। আমার ছেলে যে কোনো অপরাধ করেনি সেটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল, আরও জায়গায় প্রমাণ হয়ে যাবে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে মেহেক, যা হলো সেটা কি ঠিক হলো আদৌ? গিনি চলে এসেছে আর বলে, মেহেক তুমি এটা কি করলে, সই করলে কেন? এরপর যে সব কিছু বদলে যাবে। এই যে এত লোকজন হইহুল্লোড় দেখছো, সব কিছু কালকে অফ হয়ে যাবে, তোমার জীবনটা যে অন্ধকারে ভরে যাবে। সব কিছু জানার পরেও কেন যে তুমি সই করলে আমি বুঝতে পারলাম না। তবে এটা ঠিক হলো না, এটা খুবই অন্যায় হলো। একটা কথা মনে রেখো, কৃপান কিন্তু একজন ক্রিমিনাল, সে কিন্তু জেলও খেটেছে। একজন জেল ফেরত আসামিকে বিয়ে করে কখনো কি সুখী হওয়া যায়? এর মধ্যে কিরণকান্তি বলতে শুরু করে, আমাদের অ্যাডভোকেট গীতা এলএলবি, সে অনেক অন্যায় করেছে। সামান্য কিছু একটা ঝগড়া হয়েছিল আমার ছেলের সাথে, বদলা নিতে আমার ছেলেকে এত বড় একটা কাণ্ডে ফাঁসিয়ে দিয়েছে। কি অ্যাডভোকেট গীতা, আমি ঠিক কথা বললাম তো? গীতা চুপ করে শুনছে। এর মধ্যেই প্রতিবাদ করতে শুরু করেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, প্লিজ কিরণকান্তি বাবু, এইখানে দাঁড়িয়ে এই সব কথা না বলাই ভালো। কিরণকান্তি বলে, কেন বলবো না কেন? এখানে আমার ছেলেকে নিয়ে অনেক প্রশ্ন আসছে, আমার ছেলেকে অপরাধী বলা হচ্ছে, সেটা তো আমি মেনে নিতে পারবো না, কিছুতেই না। তাই ওর যেটুকু প্রাপ্য ওকে তো সেটুকু ফিরিয়ে দিতেই হবে। প্রলয় প্রতিবাদ করে আর বলে, কার কি প্রাপ্য সেটা আমরা এখানে উপস্থিত থাকা সবাই জানি, কিন্তু বলতে পারছি না। আপনার ছেলে আমাদের বাড়ির পরিচারিকার সাথে যে অন্যায় করেছে তার শাস্তিও পেয়েছে, আরও শাস্তি ওর দরকার ছিল। তাহলেই ও বুঝতো কোনো মেয়ের হাত এইভাবে ধরতে নেই। নিজের স্ত্রীর হাত ছাড়া অন্য কোনো মেয়ের হাত ধরলে সমাজ তাকে ক্রিমিনাল বলে। এর মধ্যেই কৃপান বলে, আচ্ছা ঠিক আছে, এত কথার কি আছে, নাও গীতা এলএলবি বৌদিমণি, এবারে সইটা করে দাও সাক্ষীর জায়গায়। এর মধ্যেই উকিলবাবু বলে, কে সই করবে এই সাক্ষীর জায়গায়? ভজন তখন বলে, এই তো মেহেকের বাবা করবে, স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি, এখানে রয়েছে অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি আর আছে, আপনি চিন্তা করবেন না, সবটা হয়ে যাবে।
কিরণকান্তি বলে, গীতা এলএলবি, চুপচাপ দাঁড়িয়ে না থেকে সইটা করে দাও। বুঝতে পেরেছো? কারোর হাতে আর বেশি সময় বাকি নেই। অন্যায় যা করেছো তার শাস্তি তো এবারে পাবেই। আমার ছেলে যে নির্দোষ সেটা কিন্তু প্রমাণ ইতিমধ্যেই হয়ে গেছে। এবারে শুধু কোর্টে যাওয়া অপেক্ষা, বাদবাকিটাও প্রমাণ হয়ে যাবে। তার মধ্যে ব্রজবালা মুখার্জি বলে, কিরণকান্তি বাবু, আপনি কিন্তু সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছেন। দয়া করে এরকমটা করবেন না, তার ফল খুব একটা ভালো হবে না। তখনই কিরণকান্তি বলে, আপনি কি আমাকে থ্রেট করছেন নাকি? আমাকে থ্রেট করবেন না। স্বয়ং কিরণকান্তি ব্যানার্জিকে থ্রেট করলে তার ফল খুব একটা ভালো হয় না। অগ্নিজিৎ মুখার্জি সব প্রতিবাদ করছে ঠাম্মি প্রলয়, কিন্তু গীতা চুপচাপ দাঁড়িয়ে আছে। গীতা কিছু বলতে গেলে স্বস্তিক বারণ করে। স্বস্তিক গীতাকে আটকে রেখে দিয়েছে। রাকা বলে, আচ্ছা এত ঝামেলাই বা কিসের? সবটাই যখন হয়ে গেছে তখন তো শুধু সইটা করলেও হয়ে যায়, এত ঝামেলার তো কোনো দরকার পড়ে না। এর মধ্যেই কাব্য বলে, কি হলো গীতা, তুমি দাঁড়িয়ে আছো কেন? সইটা করে দাও। কিরণকান্তি বলে, ওর তো ইচ্ছেই ছিল ও এই বাড়িতে এসে স্বস্তিককে বিয়ে করে নিজে সুখে শান্তিতে সংসার করবে, তাই ছলে বলে কৌশলে ঠিক স্বস্তিককে বিয়ে করে নিয়েছে আমার মেয়ের জায়গাটা সরিয়ে দিয়ে। এর মধ্যে কিরণকান্তির কথা শুনে অগ্নিজিৎ বলে, প্লিজ কিরণকান্তি বাবু, বোঝার চেষ্টা করুন। এর মধ্যে গিনি বলে, ওনার আর কি বোঝার বাকি আছে বাবা, উনি তো সব কিছুই বলতে পারলেই বেঁচে যায়, একজন করাপ্টেড রাজনীতিবিদ। শোনার পরে সাত্বিক বলে, এই শোনো, তোমাকে এখানে এসে কেউ কথা বলতে বলেনি, বুঝতে পেরেছ? তুমি এখান থেকে যাও। গিনি বলে, ভুলে যেও না আমি এই বাড়ির বউ হই, তাই এই বাড়িতে থেকে কথা বলার অধিকার আমার আছে। সেই অধিকার তুমি চাইলেই কেড়ে নিতে পারবে না, কথাটা ভালো করে মাথায় রেখো। সাত্বিক বলে, তুমি এখন আমার বউ আছো ঠিকই, কিন্তু কিছুদিন পরেই এই বাড়ি থেকে তোমাকে বিদায় করে দেওয়া হবে। গীতা তো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মেহেক তখন বলে, গীতা বৌদি, তুমি আর দাঁড়িয়ে থেকো না, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব জায়গাতেই ঝামেলা বেঁধে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। আমার মনে হয় এবারে একটা ঝামেলার অবসান হওয়াটা দরকার, তুমি প্লিজ সইটা করে দাও। গীতা বলে, মেহেক, তুমি যা বলবে সেটাই তো হবে, কারণ আমি তো তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যেটা বলবে আমি সেটাই করব, তাই তোমার কথা নড়চড় করি কি করে? আমি যে তোমার কথা নড়চড় কখনোই করতে পারবো না, তাই আমি সইটা করে দেব, কারণ সইটা না করলে যে তোমার অসম্মান হবে। এর মধ্যেই সই করতে যাবে, ঠিক তখনই চলে এসেছে বিয়েবাড়িতে পদ্ম, আর বলে, দাঁড়ান, আপনি সই করবেন না উকিল দিদি, কৃপান দাদাবাবুর সাথে অন্য কারোর বিয়ে হতে পারে না, কারণ কৃপান দাদাবাবু আমার সন্তানের বাবা হতে চলেছে। আর এটা শোনার পর তো বিয়েবাড়িতে থাকা সবাই রীতিমতো অবাক হয়ে যায়, আর মেহেক রীতিমতো চমকে গেছে আর বলে, এটা কি করে সম্ভব? আমি তো বিশ্বাসই করতে পারছি না, কিন্তু এটাই সম্ভব হয়েছে। আর কৃপানের চোখ বড় বড় হয়ে গেছে। কৃপান বুঝতে পারে এরপরে একটা অঘটন ঘটতে চলেছে, আর এটা শোনার পর সাংবাদিকরাও খবরটা পুরো লুটেপুটে নিয়ে লাইভ দেখাতে শুরু করে দেয়।